ওয়েলকাম এভরিওয়ান। শুরু করছি আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে হায়ার স্টাডিজের জন্য দেশ নির্বাচন করবেন। তো আপনারা যখন এটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনি আপনার পড়াশোনার জন্য বাইরের কোনো দেশে যাবেন, এরপরে প্রথম যে পদক্ষেপটা আসে সেটা হচ্ছে কোন দেশে যাব, কোন দেশটা আমার জন্য ভালো হবে। তো চলুন জেনে নেওয়া যাক এই দেশ বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনাদের ভাবতে হবে। প্রথম যে বিষয়টা ভাবতে হবে সেটা হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা কেমন। তো আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে সাধারণত মানুষ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে যাওয়া প্রিফার করে। তবে এইসব দেশে যাওয়ার আগে আপনার চিন্তা করতে হবে যে এই দেশগুলোতে কিন্তু টিউশন ফি এর অ্যামাউন্টটা অনেক হাই এবং আপনার লিভিং এক্সপেন্স যে এটাও অনেক বেশি। তো আপনি যদি অর্থনৈতিকভাবে সচ্ছল হন তাহলে সেক্ষেত্রে আপনি এই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করতে পারেন। তবে এটা মাথায় রাখতে হবে যে ফর এক্সাম্পল ইন কানাডা আপনার এক সেমিস্টারের শুধুমাত্র টিউশন ফিতেই লাগতে পারে 40 লাখ টাকা থেকে 50 লাখ টাকা। এখন অনেকেই আছেন যারা পিএইচডি করার জন্য বাইরে আসেন এবং অনেক পিএইচডি স্টুডেন্টই স্কলারশিপ পেয়ে থাকেন। তবে মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এত সহজ না, কারণ মাস্টার্স স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্কলারশিপ ছাড়াই বাইরে আসেন। আর স্কলারশিপ ছাড়া যখন বাইরে আসেন তখন আপনার টিউশন ফি এর অ্যামাউন্টটা ম্যানেজ করা অনেক কঠিন হয়ে যায়। তো আমি সাজেস্ট করব, যদি আপনার অর্থনৈতিক অবস্থা সেরকম সচ্ছল না থাকে সেক্ষেত্রে ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়া, তো এই দেশগুলোতে কনসিডার না করাই ভালো। আর যদি আপনার কাছে স্কলারশিপ থাকে অথবা ফান্ডিং থাকে সেক্ষেত্রে এইসব দেশে অবশ্যই চেষ্টা করবেন। এখন যারা স্কলারশিপ নাই এবং মাস্টার স্টুডেন্ট অথবা পিএইচডি স্টুডেন্ট, তারা কোন কোন দেশ কনসিডার করতে পারেন। তো এই ক্ষেত্রে সুখবর হচ্ছে ইউরোপের অনেক ইউনিভার্সিটিস আছে এবং অনেক দেশ আছে যেগুলোতে টিউশন ফি একেবারেই কম এবং এমনও আছে যে টিউশন ফি নেই। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমার অর্থনৈতিক অবস্থা অতটা সচ্ছল ছিল না। তো আমার টার্গেট ছিল যে আমি জার্মানিতে আসবো, কারণ জার্মানিতে টিউশন ফি নেই। অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি আছে, তবে মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে অথবা পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে টিউশন ফি কিন্তু এখানে নেই। শুধুমাত্র প্রতি সেমিস্টারে একটা খুব অল্প অ্যামাউন্ট, 150 থেকে 200 ইউরো এরকম, এটা একটা ফি দিতে হয়। তবে এক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, যেমন সেমিস্টার টিকিট পাওয়া যায় এবং আরও অনেক সুবিধা আছে যেগুলো এই টাকাটার মধ্যে ইনক্লুডেড থাকে। তো যদি আপনার ওরকম ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়া যাওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি ইউরোপের কান্ট্রিগুলো যেমন সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ফিনল্যান্ড এসব কান্ট্রি কনসিডার করতে পারেন। এই কান্ট্রিগুলোর মধ্যে আমার পার্সোনাল যে ফেভারিট সেটা হচ্ছে জার্মানি, কারণ এখানে কোনো টিউশন ফি নেই এবং আপনি খুব সহজে এখানকার লিভিং এক্সপেন্সটা বেয়ার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক যে এই লিভিং এক্সপেন্সটা আপনি কখন কনসিডার করবেন। তো দ্বিতীয় যে বিষয়টা আপনার কনসিডার করতে হবে কান্ট্রি নির্বাচন করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে জব অ্যাভেলেবিলিটি কেমন। আপনি অনেক দেশেই দেখবেন যে হ্যাঁ জব অনেক আছে, তবে আপনার লিভিং এক্সপেন্সটা অনেক বেশি। তো এই লিভিং এক্সপেন্স এবং আপনার আর্নিং এই দুটোকে কম্পেয়ার করে দেখতে হবে যে কোন কান্ট্রিটা আপনার জন্য সামঞ্জস্যপূর্ণ হয়। এখন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আমি এই তিনটা দেশের কথাই বলি। এই দেশগুলোতে আপনার লিভিং এক্সপেন্স অনেক হাই হয়, আর সে তুলনায় জব থেকেও আপনার পেমেন্ট অনেক হাই হয়, তবে ওইটা দিয়ে আপনার লিভিং এক্সপেন্স পুরোটা বেয়ার নাও হতে পারে। আবার আপনি যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে তাকাবেন তখন আপনার ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক আওয়ার যেটা এটা লিমিটেড থাকে, তবে আপনি যে ইনকামটা করবেন ওই সময়ের মধ্যে এই ইনকাম দিয়ে আপনার লিভিং এক্সপেন্স আপনি কাটিয়ে দিতে পারবেন। ইভেন এমনও হতে পারে যে আপনি কিছুটা টাকা সেভিংস করে বাসাতেও পাঠাইতে পারেন অথবা আপনার নিজের কাজেও লাগাতে পারেন। আর এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে বাইরের দেশে পড়তে যাওয়া, এখানে কিন্তু অনেক বড় একটা প্রিপারেশনের পিরিয়ড থাকে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টস তৈরি হইতে সমস্যা হয়, অনেক ডকুমেন্টস পাওয়ার জটিলতা অনেক বেশি, আবার একটা লম্বা ওয়েটিং পিরিয়ড থাকতে পারে।
আপনার এটাও কনসিডার করতে হবে যে আমি এই ওয়েটিং পিরিয়ডটা সাস্টেইন করতে পারবো কিনা। এই এত একটা লম্বা সময়, যে ধরেন জার্মানির জন্য এখন বর্তমানে অলমোস্ট টু ইয়ার্স অলমোস্ট ওয়েটিং পিরিয়ড, তো এই 2 ইয়ার্স আমি ওয়েট করতে পারবো কিনা। আবার অন্যান্য বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে আপনার এমন হতে পারে যে আপনার বিভিন্ন ধরনের মেডিকেল রিকোয়ারমেন্টস থাকতে পারে, অনেক ধরনের ডকুমেন্টস চায়, এই ডকুমেন্টসগুলো আমার আছে কিনা, আমি এগুলো অ্যাভেলেবল কিনা আমার কাছে এগুলো, আবার আমার প্রোফাইল এই কান্ট্রির সাথে ম্যাচ করছে কিনা, আমার যে রেজাল্টস আছে, আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এগুলো দিয়ে এই কান্ট্রিতে আমি অ্যাডমিশন পাবো কিনা, এই জিনিসগুলো কনসিডার করতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কনসিডার করা উচিত সেটা হচ্ছে যে আপনি যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রিতে বর্তমানে আপনার যে সাবজেক্ট সেটার জব কেমন পাওয়া যাচ্ছে, আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন সেই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে কি সেই কান্ট্রিতে জব করতে পারবেন কিনা। কারণ অনেকেরই স্বপ্ন থাকে এমন যে সে বাইরে গিয়ে সেখানকার নাগরিকত্ব পাবে অথবা সেখানে পার্মানেন্টলি থাকতে চায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু পড়াশোনা শেষে জব পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা আপনার আগে থেকেই কনসিডার করতে হবে যে আমার যে ওখানে পড়াশোনাটা শেষ হয়ে যাবে, আমার তো স্টুডেন্ট ভিসাটা শেষ হয়ে যাবে, তারপরে যখন আমি ওখানকার সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করব, তো এক্ষেত্রে আমার জবটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা আগে থেকেই রিসার্চ করে যেতে হবে যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি সেই সাবজেক্টে কি ওখানে আমি জব পাবো কিনা, একটা ফুল টাইম জব ওখানে আমার হবে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসিডারেশন। তো আমি এনকারেজ করবো সবাইকে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন ওই দেশে ওই সাবজেক্টের ডিমান্ড কেমন, ওইটার জব অ্যাভেলেবিলিটি কেমন, এই জিনিসটা সবাই কনসিডার করবেন। আরও কিছু কান্ট্রিজ আছে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না। তো এগুলো আসলে কি যে স্পেসিফিক কিছু সাবজেক্টের জন্য কিছু কিছু কান্ট্রি ফেমাস হতে পারে। যেমন মালয়েশিয়াতে অনেকেই বায়োলজি সাবজেক্টগুলো, অথবা আপনি যদি দেখেন এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, এই সাবজেক্টগুলো কিন্তু অনেক ভালো ওখানে পড়াশোনা করা যায়, এবং কম্পেয়ার টু আমেরিকান আর ইউরোপিয়ান কান্ট্রিজ ওখানে যাওয়ার রিকোয়ারমেন্টসও কিন্তু একটু ইজিয়ার। এবং আপনারা এই কান্ট্রিগুলো রিসার্চ করে দেখতে পারেন যে এখানকার সাথে আপনার প্রোফাইল মেলে কিনা, এবং এখানে যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলো আপনার ফুলফিল হয় কিনা। তো এটাও একটা ভালো অপশন। যেমন চায়নাতে, যেমন আপনারা মেডিকেলের ক্ষেত্রে কিন্তু বর্তমানে চায়না অনেক সুযোগ দিচ্ছে মেডিকেল স্টুডেন্টসদের, তো চায়না একটা কনসিডারেশনে থাকতে পারে। আমি বলবো যে শুধুমাত্র ইউরোপ অথবা আমেরিকা না, আমাদের এশিয়াতেও অনেক ভালো ভালো কান্ট্রি আছে যেগুলো বর্তমানে স্কলারশিপ দিচ্ছে, অথবা স্কলারশিপ ছাড়াও খুব ইজিলি ওখানকার ভিসা পাওয়া যাচ্ছে। এইসব কান্ট্রিগুলো কনসিডারেশনে রাখা যেতে পারে। আবার এমন না যে মিডল ইস্টে কোনো ইউনিভার্সিটি নেই, মিডল ইস্টেও অনেক সাবজেক্ট আছে যেগুলোতে আপনারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং এইসব কান্ট্রিতে কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো শুধুমাত্র ইউরোপ বা আমেরিকায় না, আপনারা আমাদের এশিয়া, মিডল ইস্ট কন্টিনেন্টের কান্ট্রিগুলো কনসিডার করতে পারেন। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মেনশন করা অনেক ইম্পর্টেন্ট, যে জার্মানিতে কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় এখন 15 লাখ টাকা অথবা 11,347 ইউরো, এটা একটা ব্লক অ্যামাউন্ট করে রাখতে হয়। তো এই ব্লক অ্যামাউন্টটা হচ্ছে এমন একটা অ্যামাউন্ট যে আপনি বাংলাদেশ থেকেই এই টাকাটা জার্মান একটা ব্যাংকে পাঠাবেন। বিভিন্ন ধরনের এখানে ইন্টারমিডিয়ারি আছে, যেমন কোরাকল, ফিনটিবা। তো এইসব মাধ্যমে আপনি এই ইউরোটা একটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিবেন। তখন আপনি যখন জার্মানিতে আসবেন, তারপরে বিভিন্ন প্রসিডিওরের পরে আপনি এই টাকাটা আপনার নিজের অ্যাকাউন্টে প্রতি মাসে 934 ইউরো, অথবা আপনার স্টেট ভেদে এটা ভ্যারি করে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম অ্যামাউন্ট আপনি প্রতি মাসে আপনার নিজের যে ব্লক অ্যাকাউন্ট সেখান থেকে পাবেন। তো আপনার এটাও মাথায় রাখতে হবে যে এই ব্লক অ্যাকাউন্ট করার সামর্থ্য আপনার আছে কি। এখন এটা গেল জার্মানির বিষয়। ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোর যেটা, তো বেশিরভাগ কান্ট্রিতে আপনার যেটা দেখাইতে হয় সেটা হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটা বিভিন্ন কান্ট্রির ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্ট দেখাতে হয়, এবং বাংলাদেশের একটা ব্যাংকে আপনি অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল, আপনি এখানকার খরচ এটা বহন করতে পারবেন, এই জিনিসটা প্রমাণ করার জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। তো আগে যেটা হতো সেটা হচ্ছে যে আগে আপনি যে কারো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারতেন, কিন্তু বর্তমানে এই জিনিসটা অনেক হার্ড হয়ে গেছে। তো এখন আপনি সহজে কাউকে ধোকা দিতে পারবেন না
যে কারো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিলাম, অথবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে আমি ব্যাংক টাকা রেখে ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট তুলে নিলাম, এই কাজটা বর্তমানে আর করা যাচ্ছে না। তো আমি রিকমেন্ড করব যে আপনার যদি এরকম আসলেই সচ্ছলতা থাকে, শুধুমাত্র তখনই এইসব কান্ট্রিতে আসার কথা আপনারা কনসিডার করবেন। এখন আরও একটা খুব গুরুত্বপূর্ণ কনসিডারেশন যেটা আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে যে এই কান্ট্রির ভিসা পাওয়ার জন্য রিকোয়ারমেন্টস কী কী। এখন এমন অনেক কান্ট্রি আছে যেখানে আপনার আইএলটিএস স্কোর প্রয়োজন হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্টের, তারপরে জিআরই স্কোর প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো কনসিডার করা অনেক জরুরি, কারণ যেমন ইউএসএ, ধরেন ইউএসএর একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, তো এখানে আপনার খুব সম্ভবত জিআরই লাগবে। আপনি যদি একটা ব্যাচেলার্স পাশ করা স্টুডেন্ট হন, তো সেক্ষেত্রে আপনার জিআরই স্কোর দেখাতে হবে। আবার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত সব ইউনিভার্সিটিতে জিআরই লাগে না, খুবই কম ইউনিভার্সিটি আছে যেখানে জিআরই প্রয়োজন হয়। কিন্তু যে কোনো দেশেই যান, আপনি অ্যাপ্লাই করার জন্য হয়তো আপনার ইউনিভার্সিটি থেকে MOI যে সার্টিফিকেট আছে যে আপনার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয়েছে ইউনিভার্সিটিতে, এই প্রমাণপত্র দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, ইভেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও পেতে পারেন। তবে আপনার ভিসা পাওয়ার জন্য বর্তমানে আইএলটিএস অন্তত 5 থেকে 6, 5 to 6 এরকম রিকোয়ারমেন্টস থাকে। তো এই জিনিসগুলো কনসিডার করতে হবে যে আপনার ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস চাচ্ছে, কি কি রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আপনি পূরণ করতে পারেন কিনা। তো এই জিনিসটাও কনসিডার করতে হবে যখন আপনি আপনার জন্য কান্ট্রি সিলেক্ট করতে যাবেন। এখন আরও কিছু মাইনর কনসিডারেশনস আছে, যেমন আবহাওয়া, একটা দেশের ওয়েদার কেমন, ওখানে সিজন কতগুলো আছে। যেমন কানাডাতে ঠান্ডা অনেক, আবার জার্মানিতে সামার আছে, উইন্টার আছে, উইন্টারে অনেক ঠান্ডা পড়ে। ফিনল্যান্ডে এরকম একই রকম ওয়েদার অলমোস্ট। তো এই জিনিসগুলো কনসিডার করতে হবে যে আপনি এই কানাডার যে ঠান্ডা, এই বরফের কান্ট্রিতে আপনি থাকতে পারবেন কিনা। কারণ অনেকের অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে, অনেকের অ্যাজমা থাকে, অনেকে ঠান্ডা সহ্য করতে পারে না। আবার এক্ষেত্রে উল্টোটাও হতে পারে যে আপনার গরম সহ্য হয় না, গরমে আপনার সমস্যা হয়, ব্লাড প্রেশারের সমস্যা আছে। যেমন অস্ট্রেলিয়াতে অনেকেই গরমের জন্য অসুবিধায় পড়তে পারে। তো আবহাওয়ার এই বিষয়টাও কনসিডার করতে হয়। আরেকটা মাইনর যে বিষয় যেটা কনসিডার আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিংস। আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই পেয়ে যেতে পারেন যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোনটা হায়ার, কোনটা লোয়ার। তো আপনার যদি অফার থাকে কোনো ইউনিভার্সিটি থেকে, অবশ্যই আপনি গুগলে চেক করবেন যে এই ইউনিভার্সিটিটা এটা কি র্যাঙ্কিংয়ে উচ্চ পর্যায়ে আছে নাকি নিচের দিকে আছে। তো অবশ্যই আমরা চেষ্টা করি যাতে একটা র্যাঙ্কিংয়ে উপরের দিকের ইউনিভার্সিটিতে আমরা যেতে পারি। তো যখনই আপনি দেখবেন যে আপনার একটা সুযোগ আছে একটা দেশে যেখানে আপনি উপরের র্যাঙ্কিংয়ের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন, তো অবশ্যই সেখানে আপনি চেষ্টা করতে পারেন। তবে তার আগে আপনি এই যে বিষয়গুলো, যেমন আপনার ফাইন্যান্সিয়াল স্টেট কেমন, আপনার পরিবারের সচ্ছলতা কেমন অর্থনৈতিকভাবে, তারপরে ওই দেশে আপনি জব কেমন করতে পারবেন, আপনার আর্নিং কেমন হবে, আপনার এক্সপেন্ড কেমন করতে পারেন, ওখানে থাকা খাওয়ার যে এক্সপেন্সটা হবে এটা কতটা হতে পারে। তো প্রথমত এই জিনিসগুলোই কনসিডার করা উচিত। পরে আপনি দেখতে পারেন যে র্যাঙ্কিং কেমন। এই জিনিসটা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা মাইনর একটা কনসিডারেশন হতে পারে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার অ্যাডভাইসটা অথবা আমার যে এক্সপিরিয়েন্স আমি যেটা শেয়ার করলাম এটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনারা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নিয়মিত আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ধন্যবাদ।